नमस्कार बंधुरा सुप्रभात। आज के शुक्रवार दिन सकाल থেকে ব্লগটা শুরু করছি। এখন ব্লগ ভীষণ ইরেগুলার করে দিচ্ছি, যদিও আমার দর্শকের সংখ্যা হয়তো খুবই কম, কিন্তু তাও আমার মনে হয় কেউ কেউ দেখো এবং খুব মনোযোগ দিয়েই দেখো। তাদের কাছে আমি ক্ষমা চাইছি যে আমি না রেগুলার ব্লগ দিতে পারছি না। বিশেষ করে 9 তারিখের ঘটনাটা ঘটার পর থেকে কীরকম যেন কিছু মানে বছরখানেক আগেও আমার ঠিক এরকম একটা মেন্টালি ব্যাপার হয়েছিল। আমার যেন মনে হচ্ছে আমারই পরিবারের কারোর সাথে এরকম হয়েছে একটা, তো কিছুতেই যেন সেটা থেকে স্বাভাবিক হওয়া যাচ্ছে না। যতক্ষণ না এর একটা সমাধান, যেটা কিন্তু সহজেই হওয়ার নয়, প্রসেস চলতেই থাকবে, তারিখের ওপর তারিখ আসবে, সমাধান পেতে পেতে হয়তো মা বাবা, তার মেয়েটির মা বাবা হয়তো জীবিত নাও থাকতে পারে, এরকমও হয়তো হতে পারে। তারপরে হয়তো জানা গেল যে দোষীরা শাস্তি পাচ্ছে। এইরকম একটা পরিস্থিতি, এইরকম একটা অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে আমরা বাস করি, কিন্তু কিছু করার নেই। তো এর মধ্যেও আমি আমার ইরেগুলার ব্লগ, যেটা সত্যি রেগুলার যারা দেখো তাদের জন্য সত্যি খারাপ লাগে, তো তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। দড়ি আলু ভাজা, সিম্পল সিম্পল। এটা বেগুন দিয়ে তরকারিও খায় আমাদের ঘরে রুটিতে, আমার ভালো লাগে না। ফ্রাই আর রুটি হচ্ছে ব্রেকফাস্ট, আর বাইরের ওয়েদারটা দেখো। আর আমার এক মেশিন ভিজানো আছে, রন্ধনগত আকাশ। আমাদের বর্তমান যে সামাজিক পরিস্থিতি, তো সেটা কিন্তু খুব অস্বাভাবিক বলে কিছু নয়। এটা দেখো আমাদের ফ্যামিলির মধ্যেও কিন্তু এই পরিস্থিতি, মেয়েদের মধ্যে স্ত্রী হিসেবে বা বাড়ির বউ বা বাড়ির মেয়ে, মা বা মহিলাদের ওপরে প্রত্যেক ফ্যামিলিতেই তুমি ভেতরে ঢুকলেই কিছু না কিছু গল্প শুনতে পাবে, যে তারা কিভাবে সেখানে তাদের ওপর আচরণটা কীরকম, বা কিভাবে তাদের ওপর তারা কতটা অত্যাচার সহ্য করে, মানসিক বা শারীরিক। অনেক একটা সার্ভে করলে দেখা যাবে যে এই যে পাশবিক একটা আচরণ একটা মেয়ের ওপর করা হয়েছে, তার হয়তো কিছু কিছু অংশ ছাপ এইরকম ছোটোখাটো মানসিকতা, মানে অমানবিক অত্যাচারের দৃষ্টান্ত ফ্যামিলির মধ্যেই আছে, পরিবারের মধ্যেই আছে, এবং যেটা আস্তে আস্তে বাড়তে এই আকারে চলে আসে। তো আমাদের পরিবারের মধ্যেই আছে, রাজনীতিও আছে। এই যে রাজনীতিক একটা ব্যাপার মধ্যে আমরা ছেয়ে গেছি, যে কোনো হিসেবেই আমরা এখন দোষীকে আমরা জানতে পারছি না দোষীকে। হ্যাঁ, তো এই ব্যাপারটা এটা কিন্তু পরিবারের মধ্যে থেকেই শুরু। হ্যাঁ, তো কিছু করার নেই। আমরা এখন বর্তমানে মেয়েরা আমরা এতটা অসহায় যে নিজেদের অস্তিত্বটাকে মানে কিভাবে টিকিয়ে রাখা যায় সেটার জন্য আমরা যে লড়াইটা করছি, এই লড়াইটা করে কি কোনো লাভ হবে? এইটা ভাবতেই যেন অসহায় লাগছে, কোনো লাভ হবে না। তো আমিও নিজে 2 কন্যার মা, তো মেয়েদেরকে কোথায় পাঠাচ্ছি, কোথায় ছাড়ছি, আদৌ তারা কিভাবে যে কি করবে, এটা ভাবতে গেলে না মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, এই বলতে গেলে আমার বলা থামবে না, হয়তো 2-3টে ব্লগ শেষ হয়ে যাবে। আজকে কি রান্না করছি, তো সকালবেলা তো ওটাই হয়ে গেল, রুটি তরকারি, যাই হোক কুঁদরি ভাজা আর রুটি। আর লাঞ্চে করছি তোমার খয়রা মাছের ঝাল। তো খয়রা মাছটা না জানো তো ভাজাটাই ভালো লাগে, আমার তো ভাজাই ভালো লাগে। তো একটু বাইরে বেরোনোর আছে, তো যা আকাশ ঘন কালো করে এসেছে, মনে হচ্ছে না বেরোনো যাবে। ব্যাংকের কাজবাজের জন্য একটু বেরোতে হবে, তো সেটা মনে হচ্ছে না হবে। তো যাই হোক, রান্নাটা করে রাখার চেষ্টা করছি, কেন কি মিত্রবাবুর আসার কথা আছে, একসঙ্গে বেরোবো। তো লাঞ্চটা যদি রেডি করা থাকে তো সবাই নিয়ে খেতেও পারে। আর এই জন্য ভাতের চালটা ভিজিয়ে রেখেছি, আর একটু করলা আলু সেদ্ধ দিয়েছি। ভাজা করার চেষ্টাটা এখন একটু কম করে করছি। আর একটা পাতলা করে মিক্সড ভেজ সয়াবিনের ঝোল, যেটা আর কি হয়, মানে পটল দিয়েছি, পেঁপে, গাজর, আলু দিয়ে পাতলা করে একটা সয়াবিনের ঝোল করেছি। এখানে মানে কি হচ্ছে, ডাল করলেও হতো, এই তরকারিটা একটু চাপচাপ করে। তো ডাল ইউরিক অ্যাসিড হাই হয়ে গেছে মিত্রবাবুর, তো সেই কারণে ডালটাকে অ্যাভয়েড করছি। আমাদের বাড়িতে রাত্রেবেলায় না বেশিরভাগই ভ্যারাইটিস ডাল আর রুটির সাথে ডাল হয়, তো ডালটা সেখানে 1 বাটি করে খাওয়া হয়। তো সেই কারণেই লাঞ্চে ডালটা কম করার একটু চেষ্টা করছি।
মানে এরকম প্রত্যেকের বাড়িতে যেরকম যেরকমভাবে পেশেন্ট আছে আর কি, যেটা বলছি, তো সেই হিসেবেই তাদের বাড়িতে রান্নাবান্না করা উচিত। যদিও আমার বাড়িতে যেরকম ব্যাপার, আর একটু তেলটা আরও কম খাওয়া উচিত, যতটুকু আমি ইউজ করি তার থেকে আরও কম করা উচিত, কিন্তু কোনো ক্ষেত্রেই হয় না। যেমন দেখো, এই লাঞ্চের পর একটা দই বড়ার অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, তো মান্তুর আসার কথা আছে, তো সে কারণে একটু দই বড়া বানানো হচ্ছে, যেখানে তৃষা আমাকে হেল্প করে দিচ্ছে। ও এখন আমার হেল্প হ্যান্ড হয়েছে। তো এগুলো করার পর একটু রেস্ট নেব, তারপরে জিম যাব, তারপরে ফিরে এসে একটা স্টাফিং রুটি করব রাত্রেবেলাতে। ইভিনিং বলতে এখন 7:30 8টা বাজতে যাচ্ছে, তো আজকে একটা 8টা বাজে না, তো আজকে একটা স্টাফিং রুটি হবে। এই যে ভুট্টা ছিল অল্প পরে, ভুট্টাটা পেস্ট করেছি, যেটা আমার বাড়িতে প্রায়শই তোমরা যারা ভিডিও দেখে থাকো। আর এসে পরে আলু বয়েল করলাম, একটু হাতটা ছড়া দেখা যাচ্ছে না। আর যেটা দিয়েছি পনির, জোয়ান, লবণ আর চিনি, হলুদ না, আর একটু হিং দিয়েছি। এটাই হচ্ছে, মানে আদা রসুন কিছু দেওয়া হয়নি। তো এটা মায়ের জন্য তুলে নেব, দুটো লই দিয়ে আমাদেরটাতে করব কি কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা অ্যাড করব। কিন্তু আমার মনে হচ্ছে কি বলতো তৃষা, এই পনিরটা অ্যাড করলে না আরও আলু দিতে হবে। দেখো এখানে পেঁয়াজটা চপ করেছি, এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর মায়ের জন্য তুলে রেখেছি। এবার এটা অ্যাড করব। এই স্টাফিংটা দারুণ লাগে, আরও ভালো লাগবে যদি এটার মধ্যে একটু বাটার গলিয়ে বাটারটা দিয়ে পুরটা মাখা হয়। আমি বাটার কিছু দেবো না, আর রুটিটাও বাদাম তেলে সেঁকে নেব। আমাকে হেল্প করছে ছদ্দি ভাই, বদ্দি ভাই এসছে, সেই জন্য এটা ফার্স্ট শিখে নেবো, তারপরে তেলটা দিয়ে গ্রাউন্ডনাট অয়েল এটা দিয়ে নামিয়ে। দেখো স্টাফিং যদি ভালো হয় না, তাহলে পরোটাটা ঠিক এরকম ফুলবে, কম তেলেও ফুলে উঠবে। স্টাফিংটা ভালো হতে হবে। এই দেখো, দেখবে ফুলতে শুরু করছে। এই দেখো, খুব সামান্য তেল। কেন